বিধানসভায় ওবিসি সংক্রান্ত জোড়া বিল পাস 186-17 ভোটে বিল পাস। ওবিসি আইন সংশোধনে বিধানসভায় বিল পাস। ওবিসি বেনিয়ম রুখতে কড়া রাজ্য সরকার। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই ওবিসি বিল নিয়ে বিস্তর জলগোলা হয়েছে, যেখানে আদালত পর্যন্ত গেছে, একাধিক অভিযোগ ছিল। অর্থাৎ এই নতুন বিলে সেই সমস্যার সমাধান হবে মনে করা হচ্ছে। দেখো, নতুন আইন নিয়ে এসে যেটা তাদের ভাবনার মধ্যে রয়েছে, যাতে কোনোভাবেই যারা এর আওতাভুক্ত হবেন তারা যেন প্রকৃত অর্থে তার প্রাপক হন। যেটা অভিযোগ ছিল যে গত সরকারের আমলে যাদেরকে এর মধ্যে নিয়ে আসা হয়েছিল তাদেরকে নাকি ভোট রাজনীতির কারণে তাদেরকে অন্তর্ভুক্তি করা হয়েছিল, এবং যারা প্রকৃত অর্থে প্রাপক তারা কি তার মধ্যে প্রবেশ করতে পারেননি। এর ফলে নিয়োগ থেকে শুরু করে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে ভয়ঙ্কর অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হয়। এবং এই বিষয় নিয়ে মামলা তুমি জানো আদালত পর্যন্ত গড়ায়, এবং তার প্রেক্ষিতে আদালতের তরফ থেকে কিছু নির্দেশও দেওয়া হয়েছিল, এবং একটা প্রায় দীর্ঘ সময় জুড়েও আমরা দেখেছিলাম যে নিয়োগ যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছিল। এদিনকে যে নির্দিষ্ট যে আইন আনা হয়েছে সেখানে তারা বলছেন যে সেই কমিশন সিদ্ধান্ত নিতে পারবে, এবং কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটি রাজ্য সরকারকে পাঠাবে, এবং তার ভিত্তিতে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কারা কারা আওতাভুক্তি হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কারণে নয়, একেবারে সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তের জায়গা, এবং যারা প্রকৃত অর্থে প্রাপক তাদেরকে যে সুযোগ দেওয়া হবে সেটাই এই বিলের মধ্যে উল্লেখিত হয়েছে। বেশ, সঙ্গে থাকো। 1993 সালে পশ্চিমবঙ্গেও এই কমিশন গঠিত হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই হিসাবে চিহ্নিত হয়, এবং নোটিফিকেশন ডেটেড মার্চ 3, 1993। 1994 থেকে 2009 সাল পর্যন্ত এই কমিশন সর্বমোট 66টি কমিউনিটিকে ওবিসি বলে আইডেন্টিফাই করতে সক্ষম হয় পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত করার যোগ্য হিসাবে, যার মধ্যে 54টি কমিউনিটি হিন্দু এবং 12টি কমিউনিটি মুসলিম হিসাবে আইডেন্টিফাইড হয়। আশ্চর্যের ব্যাপার হলো 2011-তে বিধানসভা নির্বাচন হয়, তার ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি 8, 2010-এ তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে একটি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেন পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে তৎকালীন সরকার মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে। এটা হবার পরে আচমকা দেখা যায় যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 6 থেকে 6.5 মাসের মধ্যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হয়ে গেল। এবং কি পদ্ধতিতে হলো, কারা করলো, সেটা নিয়ে একটা বিস্ময়ের অবকাশ রয়েছে। ভাবতে অবাক লাগে, 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী, এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয় 56টি কমিউনিটিকে, যে 56টি কমিউনিটির মধ্যে দেখা যায় 49টি কমিউনিটি মুসলিম ধর্মাবলম্বী এবং 7টি মাত্র হিন্দু ধর্মাবলম্বী, এবং ওবিসি বি বাকি 52টি ক্যাটেগরিকে রাখা হয়। এই যে 49টি কমিউনিটি ওবিসি এ তালিকাভুক্ত হলো মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে থেকে, তাদের মধ্যে 2010 সালের আগে মাত্র আইডেন্টিফাইড হয়েছিল 12টি মুসলিম কমিউনিটি, এবং 2010 সালের এই মাত্র 6.5 মাসের মধ্যে 37টা মুসলিম কমিউনিটিকে ওবিসি এ মর্যাদাভুক্ত করা হয়। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ, এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য একটি আরটিআই হয়, যে আরটিআইয়ের উত্তরে 24শে সেপ্টেম্বর 2010-এ রাজ্যের কমিশন জানায় যে তাদের সাথে কোনো রকম কোনো কনসালটেশন না করে এই ওবিসি এ বি ক্লাসিফিকেশন করেছিল সরকার। এই ওবিসি এবং বি ক্লাসিফিকেশনের সংখ্যাটা শুনলে সদন হয়তো অবাক হবে। 1,72,00,000 মানুষকে এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয়েছিল যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত। এই সামান্য সময়ের মধ্যে কোন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কত সংখ্যক কর্মী নিয়ে এই ক্লাসিফিকেশনের কাজ হয়েছিল তার সদুত্তর তৎকালীন সরকার বা তার পরবর্তী সরকারও দিতে পারেনি। সেই সময় হতো যে একবারে তথ্যের ভিত্তিতে এবং এলাকায় গিয়ে সঠিকভাবে হতো যে এ করার পর ওবিসি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দুটো তৈরি করা হয়। এটা ঠিকই যে পরবর্তী ক্ষেত্রে 2011 সালের পর সরকার পরিবর্তনের পর এই ক্ষেত্রে অনেক হতো যে জল ঘোলা করা হয়েছে, এটা অস্বীকার আমি করব না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে কোনো বিল বা যে কোনো
অ্যামেন্ডমেন্ট বা যে কোনো ধরনের আনার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেন সেই বিল বা সেই আইন কখনোই রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত না হয়, যা বিগত 15 বছর আমরা বারবার লক্ষ্য করেছি। তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে গত 15 বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের নামে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা হয়েছে। আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের ক্ষেত্রে একটা চরম গোলমাল করা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু কর্মরত আছে। আমি এই সদনে বলতে চাই যেন তারা কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেটা দেখেই আমাদের আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং যে সব উদ্দেশ্য যেন সৎ হয়। অতএব এই বিলের মূল্যায়ন করতে হবে একটি মাত্র প্রশ্নের ভিত্তিতে, এটি কি প্রকৃত অনগ্রসর মানুষের সাংবিধানিক সুযোগকে আরো শক্তিশালী করছে, নাকি তাদের প্রতিনিধিত্বকে আরো সংকুচিত করার আশঙ্কা তৈরি করছে। সুতরাং এই বিলের মূল্যায়ন করতে হবে এই প্রশ্নে, এটি কি বাস্তবিক অর্থে সামাজিক ন্যায় বিচারকে শক্তিশালী করছে, নাকি ঐতিহাসিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে আরো দুর্বল করার ঝুঁকি সৃষ্টি করছে। এই প্রশ্নের উত্তর না দিয়ে কেবল প্রশাসনিক সংশোধনের কথা বলে সংবিধানের প্রকৃত উদ্দেশ্য পূরণ করা হবে না। যেই সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না, শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। পূর্বতন যে সরকার অতিরিক্ত 113টি জাতিকে তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ। পূর্বতন সরকারের লক্ষ্যই ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে অবাধে তাদের জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত শুধু নয় এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না, যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। বিধানসভায় নব তৃণমূলে বিভ্রান্তি, বিধানসভায় নব টিএমসি বিধায়কদের ওয়াকআউট আর ওয়াকআউট নিয়ে ধন্দে নব তৃণমূলের একাংশ। কেন ওয়াকআউট বুঝতেই পারলেন না কয়েকজন। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এটা কি শুধুই বিভ্রান্তি নাকি কোথাও কি ছন্ন ছাড়া নব তৃণমূল? বিভ্রান্তি তো অবশ্যই তৈরি হয় এবং দেখতে পাওয়া যায় যে কাজল শেখ, বাহারুল ইসলাম, তফিকুর রহমান, বাইরন বিশ্বাস, পান্নালাল হালদার, ডক্টর মোশাররফ হোসেন যারা ছিলেন তারা ভেতরেই সে সময় বসেছিলেন, যদিও বাকি বিধায়করা তাদের ক্যাম্পের যারা ছিলেন তারা ওয়াকআউট করে তারা বেরিয়ে আসেন। এই যে বাইরে বেরিয়ে আসার যে কারণ, সেখানে কোথাও একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে বিরোধী দলনেতা সহ বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথাও বলেন। কিন্তু এই বিধায়কদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে যে ওয়াকআউট করতে হবে ইস্যু নিয়ে, সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদেরকে যে বেরিয়ে আসতে হবে সেই সংক্রান্ত কোনো বার্তা তাদের কাছে যথাসময়ে পৌঁছয়নি। ফলে স্বাভাবিকভাবেই যখন বাকিরা ওয়াকআউট করে বেরিয়ে আসছেন তারা হাউসের মধ্যেই তারা বসে থাকেন এবং ভোটাভুটির সময়ও এই 6 জন বিধায়ক তারাও বসেছিলেন হাউসের মধ্যে। কারা কারা ছিলেন আবির? দেখো, কাজল শেখ তিনি ছিলেন, বাহারুল ইসলাম তিনি ছিলেন, তফিকুর রহমান তিনি ছিলেন, বাইরন বিশ্বাস তিনি ছিলেন, পান্নালাল হালদার তিনি ছিলেন এবং ডক্টর মোশাররফ হোসেন তিনিও সেই সময় ভেতরে ছিলেন। সঙ্গে থাকো আবির। বাইরন বিশ্বাস যিনি ওয়াকআউট বুঝতেই পারেননি, করেননি, কি বলছেন তিনি, শুনবো।